শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। সুপ্রিয় সুধী, মঞ্চালোকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা কথা বলবো থিয়েটারের একাল সেকাল নিয়ে। আমাদের উদ্দেশ্য হলো থিয়েটারের বিবর্তনের গল্প আপনাদের কাছে তুলে ধরা এবং একই সাথে থিয়েটার কর্মীদের ভাবনা ও তাদের সৃজনশীলতাগুলো মুক্ত আলোচনা করা। তারই আলোকে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের নাট্যাঙ্গনের প্রিয় মুখ, আমাদের প্রিয়জন। আপনারা অনেকেই তাকে চেনেন, মাঝারুল আলম তিতুমীর, সদস্য উত্তরাধিকার। তিতুমীর ভাই, স্বাগত আপনাকে মঞ্চালোকে। আপনাকেও ধন্যবাদ। কেমন আছেন? খুবই ভালো। দীর্ঘ আমি যখন থিয়েটারে জয়েন করেছি সেই দীর্ঘ সময় থেকে কিন্তু আমি আপনাকে দেখছি যে আপনি থিয়েটারের সাথে ইনভলভ। যদি একটু আপনার শুরুটা যদি একটু আমাদেরকে একটু বলেন, কখন থেকে আপনার শুরুটা হয়েছে? শুরুটা করেছিলাম অনেক আগে, আসলে গ্রুপ থিয়েটারে যুক্ত হয়ে হচ্ছে 90-এর পরে, 91-92 থেকে। কিন্তু তারও আগে আমাদের এখানে আপনারা অনেকে জানেন যে আমি তো থাকি দক্ষিণ পতেঙ্গায়, বিশাল এলাকা, শহর থেকে অনেক দূরে। ওইখানে আমাদের একটা শিশু কিশোর সংগঠন ছিল এক সময়, আমরা পলাশ। পরে ওই সংগঠনগুলা সারা দেশে অনেক জায়গায় কাজ ছিল বেশ, ওইগুলা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু আমরা ওই সংগঠনটাকে কালচারাল সংগঠন হিসেবে আমরা এখনো ধরে রেখেছি। জি, শিক্ষা ও সংস্কৃতি চর্চা কেন্দ্র আমরা পলাশ। ওটার মাধ্যমে আমরা সেখানে 88-89 দিকে আমাদের এলাকায় আমরা নাটক করেছি, সেখান থেকে শুরু। থিয়েটারটা আপনি কখন আসছেন? থিয়েটারটা আসলাম হচ্ছে 92-র দিকে, আচ্ছা, 1992-র দিকে। সেই সময় আপনার কাছে কোনো সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং কি মনে হয়েছিল? আমার জন্য আসলে যেটা বেশি চ্যালেঞ্জিং ছিল সেটা হচ্ছে আসলে যে আমার যে অবস্থানগত দূরত্ব, সেটা একটা বিশাল ব্যাপার। অত দূর থেকে, কারণ আপনি জানেন যে একটা নাটকে কাজ করতে গেলে নিয়মিত মহড়ায় আসতে হয়। যত বেশি মহড়া করা যায় তত নাটকটি ভালো হয়। ওটা একটা বিশাল চ্যালেঞ্জিং বিষয় ছিল আমার জন্য। আর একটা বিষয় হচ্ছে আসলে নাটক যখন আমি শুরু করি তখন তো ছাত্র ছিলাম, তো ওই সময়ে এত দূর থেকে যাওয়া আসার যে গাড়ি ভাড়ার যে ব্যাপারগুলো ম্যানেজ করা, নিয়মিত করা, এই বিষয়টা আসলে চ্যালেঞ্জিং ছিল। তো পরবর্তীতে যখন আপনি মঞ্চমুখীতে তো কাজ করেছিলেন, শুরুটা আপনার মঞ্চমুখী দিয়ে শুরুটা মঞ্চ। সেটা কত সালে যেন বলেছিলেন আপনি? এটা 93 থেকে শুরু হয়েছিল। এরপরে আপনার কোন দলের সাথে আবার যুক্ত হয়েছেন? ওটা মঞ্চমুখীটা আসলে বেশ কিছুদিন কাজ করা হয়েছিল। তখন তো আমি সিটি কলেজে পড়তাম, যার জন্য আমার সুবিধা ছিল। কারণ মঞ্চমুকুটের রিহার্সালটা হতো মূলত আমাদের যে রেডিও অধিকর্তা সুচরিতা দাস খোকন, ওনার বাসায় ওয়াজুল ইনস্টিটিউটে আমরা রিহার্সাল করতাম। পরে আমি যখন ডিগ্রি পরীক্ষা দিচ্ছি সিটি কলেজ থেকে, তখন পড়াশোনার ব্যাপারটা আর এদিকে দলে একটু প্রবলেম হচ্ছিল। ওটা আমাকে যদিও অতটা স্পর্শ করেনি, তখন আমি মূলত পড়ালেখার কারণে আস্তে করে অফ হয়ে গেলাম। আর ওই যে দূরত্ব একটা বিষয় ছিল, চুপ করেছিলাম। পরে হঠাৎ করে আবার অনেক দিন পরে এই সমীকরণ থেকে, কারণ তখন কামাল ভাই ছিলেন মঞ্চমুকুটের, মোস্তফা কামাল যাত্রা, অসিত দাস পুলক, ওনারা তো মঞ্চমুকুটের, আমি যে প্রোডাকশনটাতে খুব বেশি কাজ করেছিলাম, খুব এনজয় করেছিলাম, এটা ভালোবাসা কারকের নাটকটা, হায়দার ভাইয়ের ডিরেকশনে, মরিয়রের নাটক। ওই নাটকটা আমরা বেশ কয়েকটা শো করেছি, ঢাকায়ও শো করেছিলাম ওই নাটকটা। তো ওইখানে ওই দুইজনই ছিল কিন্তু ভাইটাল ক্যারেক্টার, কামাল ভাই আর পুলক দা। পরে ওনারা একদিন আমার বাসায় গেল, যেটা আপনাকে বলেছিলাম, আপনি ওই যে ওহিদুল আজম টিপু, উনি নাট্যকলার স্টুডেন্ট ছিলেন, উনি তখন সমীকরণে কাজ করেন। আমার বাসা বলতে সে পতেঙ্গায়। আমি ওনাকে দেখে অবাক হয়ে গেলাম, কী ব্যাপার? আমি বলে যে হ্যাঁ, আমাকে কামাল ভাই পাঠিয়েছে, আপনাকে দেখা করতে বলছে। যেহেতু আসলে বিষয়টা আগে থেকে ছিল, এখন ডাক পেয়ে আবারও আমি এসে শিল্পকলায় এসে কামাল ভাইয়ের সাথে দেখা করলাম। তখন শিল্পকলায় পুরনো একটা বেড়ার একটা মহড়া কক্ষ ছিল, ওইখানে দেখা করার পর এবার কামাল ভাইয়ের আবার বলে যে তুমি সমীকরণে কাজ করো। তখন আবার সমীকরণে ওনাদের সাথে কাজ যুক্ত হয়ে গেলেন। সেই সমীকরণে যুক্ত হওয়ার সাথে সাথে আপনি এই শিল্পকলা কেন্দ্রিক এখনো অবধি পর্যন্ত থিয়েটার এখনো আছি। হ্যাঁ, এই যে মাঝখানে যে আপনার যে একটা সময়, আপনার যে একটা শূন্যতার একটা যে সময় আছে, সেটা আপনাকে খুব বেশি তাড়িত করার যে আপনি থিয়েটার কাজ করতে পারছেন? তা তো অবশ্যই করেছে। আবার ওইটাও আসলে খুব বেশি দিনের ছিল না গ্যাপটা। ওইটা যেহেতু পরীক্ষা পড়াশোনায় ব্যস্ত ছিলাম, ব্যস্ততার পর আবার সেখানে সমীকরণ নির্ভর হয়ে গেল। বছর 2 হবে তাও। আর এটা তো স্বাভাবিক, আপনি নিজেও মঞ্চের মানুষ, মঞ্চে কাজ করতে না পারলে যে কি পরিমাণ একটা কষ্ট, এটা তো বলে বোঝানো না। কিন্তু একটা শিল্পীর যখন সেটা থিয়েটারের শিল্পীর কথা যদি আমি বলি, একটা অভিনয় শিল্পীর ক্ষেত্রে তার প্রত্যেকটা জায়গায়
তার পদচারণা থাকতে হয়। তো সেক্ষেত্রে আমরা যেটাকে বলি হয়তো বা মানে মাল্টি যার ট্যালেন্টেড যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলো আমরা কিন্তু আপনার মধ্যে কিন্তু সেই জিনিসগুলো দেখতে পাই। আপনি একাধারে অভিনেতা, আপনি খুব ভালো আবৃত্তি করেন, আপনি আবার কিছু কিছু বাদ্যযন্ত্র আপনি বাজাতে পারেন, ভালো গানও করেন। এগুলোকে একজন শিল্পীর মধ্যে কি থাকা বা একজন থিয়েটার কর্মীর মধ্যে থাকা কি প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা তো আসলে এটা ঘটনা হচ্ছে কি আসলে ওই কিছু বিষয় ধরেন আপনার ভাই বোন ভিতরে থাকে। আমার আসলে শুরু থেকে মানে গান গাইতে পারতাম এবং গানটা ভিতরে ছিল। তো ওখানে আমরা যেটা আপনাকে বলেছিলাম, আর আমি আরো একটা মানে এটা বাংলাদেশের জন্য একটা দুঃসময় বলা যায়, কিন্তু নাটক সংস্কৃতি হচ্ছে এটার জন্য সুসময়। সেটা হচ্ছে এরশাদের আমলটা। একদম ওই আমলটা সামরিক শাসন ছিল, প্রচুর কালচারাল অ্যাক্টিভিটিস হচ্ছে। সেই সময় আমরা ওখানে গণসঙ্গীত বিভিন্ন জায়গায় সেখান থেকে গানটার প্রতি খুব ঝোঁক ছিল। তো গানের সাথে কাজ করতে গিয়ে তখন এই যে আবৃত্তি বিষয়টা চলে আসে। যেহেতু আমাদের পতেঙ্গা আমাদের আরও একটা ভালো সংগঠন ছিল সূচন সাংস্কৃতিক সংসদ, ওটার মাধ্যমে ওখানে আপনি হয়তো চিনবেন বললে রেখা নাচনি, সে এখন বিটিভি সংবাদ পড়ে রীতিমতো, তারা সহ মিলে আমরা এখানে একটা আবৃত্তি দল ছিল। তো এবার আবৃত্তি কাজ করতে গিয়ে যে উচ্চারণ যে বিষয়গুলা, তখন যেহেতু আমরা চট্টগ্রামের লোক, আমাদের কিন্তু কথা বললে বোঝা যায় যে ওইটা কাজ চলে। তো ওইটা শুধরানোর জন্য আমি আবার ওইখান থেকে এসে বোধনে একটা কোর্স করেছিলাম তখন কলেজ অবস্থায়, এবং কবিতা তো ভালো লাগে, ওটা চলে আসলো। আর এর মধ্যে সূচন করতে গিয়ে সেখানে আমরা এক লোককে পেয়েছিলাম, উনি আপনাদের এই যে আগ্রাবাদ যে ব্যাংক কলোনি এখানে থাকতেন, চট্টগ্রাম বেতারের উনি তালিকাভুক্ত শিল্পী ছিলেন, যন্ত্রশিল্পী আব্দুর রহমান। আচ্ছা, মারা গেছিল। লোকটা অনেক বয়স্ক লোক ছিল, উনি পাকিস্তান আমল থেকে বাঁশি বাজায়, বাঁশির আর্টিস্ট। তো উনি আমাদের সূচনে, আমাদের যে সিনিয়র ছিলেন একজন বিভাগ, ওনার মাধ্যমে সূচনে যেতেন, বাঁশির ক্লাস নিতেন। তো বাঁশির জিনিসটা তো আসলে বুঝেন মানে খুব টাচ করে। তো ওনার কাছে কিছুদিন মানে সব কিছু আসলে কিছু কিছু করা, কিছু কিছু একদম কোনোটাই শেষ করা হয়নি। কোনটা আপনাকে সবচেয়ে বেশি টানে? নাটক অভিনয়টা আমাকে খুব বেশি টানে। কারণ আমি ওইখানে ধরেন আমার ওইখানে হচ্ছে কি যে আমি যখন এইদিকে যখন আমার অফ কেসে করতে পারছি না, তখন কিন্তু ওখানে করেছি। আমার এলাকায় আমার তখন যারা ছিল আমরা পলাশের, ওখানে আমরা বেশ কয়েকটা নাটক করেছি এবং একাধিক শো করেছি, নিজেদের লেখা নাটক। তারপরে রবীন্দ্রনাথের খেতির বেড়ে আমরা করেছিলাম, বেশ কয়েকবার শো করেছিলাম। মন্তদিন আমাদের একটা স্কুলে বইতে একটা বকুলপুরের স্বাধীনতা, ওইখানে নাটকটা এবং খুব বেশি টানে আমার। এই সম্প্রতি কিন্তু আপনি এই যে মাঝখানে যে আপনার একটা গ্যাপ ছিল, সেই গ্যাপের পর একটা সম্প্রতি কিন্তু আপনি একটা নাটকের কাজও করে ফেলেছেন, আমরা যতটুকু দেখেছি আর কি। তো সেক্ষেত্রে এই যে অনেকদিন পরে আবার ফিরে আসা, সেই ফিরে আসার ফিলিংসটা কেমন আপনার কাছে? এটা মানে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লেগেছে। এবং আমি খুবই আসলে আমি বারবার মানে যেহেতু গ্যাপটা ছিল, আমি ওই দিন যখন এটাতে করার সুযোগটা পেলাম, আসলে আমি তো অভিনয়টা ছাড়তে চাইনি, কিন্তু ঘটনা হচ্ছে দূরত্বটাও ছাড়তে বাধ্য হয়েছি। কারণ আপনি জানেন যে আমাদের যে পেশাগত যে ব্যাপারটা, এখন নাটক করতে গেলে কিন্তু নাটক দলকে চাঁদা দিয়ে নাটকটা করতে হয় এখনও চট্টগ্রামে। ঢাকার অবস্থা আমি জানি না, আপনার যে একটা নাটকের শোতে যে খরচগুলো আসে সেখানে আপনাকে কন্ট্রিবিউশন করতে হয়, আর নিজের যা আসা যাওয়া সব খরচ সব কিছু মিলে, তাহলে এদিকে চাকরি করতে গেলে আবার নাটকে ডিস্টার্ব হচ্ছে, আবার চাকরি ছাড়া আপনি নাটকের খরচগুলো কীভাবে চলবেন। এটা আমি যখন এখানে মাঝখানে একটা কাজীদুরিতে একটা বেসরকারি একটা কুরিয়ার সার্ভিসে ছিলাম, তখন আমার ডিউটিগুলো হচ্ছে সকাল মর্নিং শিফটে, সকাল 7টা থেকে শুরু করতাম, 8টার মধ্যে আমার চাকরি শেষ হয়ে যেত। তখন আমি হুলস্থুল উত্তরের জায়গায় কাজ করতেছি। চন্দ্রালোকে মনমুড়ে একটা নাটক দেখেছেন হয়তো, ওটাতে একটা ভাইটাল ক্যারেক্টার আমার খুব মজা ছিল, করেছিলাম। তখন এসে পরিবহন আমি ডিউটি শেষ করে, কারণ আবার পতেঙ্গে যাওয়া আর আসা সব দিক দিয়ে আমার সময়, গাড়ি ভাড়া অনেক বিষয় ছিল। তা আমি আমাদের ওই অফিস ক্যান্টিনে সামান্য খেয়ে পাবলিক লাইব্রেরিতে চলে যেতাম। পাবলিক লাইব্রেরিটা এখন অনেকদিন ধরে সংস্কার করতে গিয়ে এটা বন্ধ হয়ে গেছে। ওই পাবলিক লাইব্রেরিতে বসে পড়াশোনা করে ঠিক আবার সন্ধ্যায় হেঁটে হেঁটেই চলে আসতাম শিল্পকলা, রিহার্সাল শেষ করে তারপর বাসায় যেতাম। একটা মজার ব্যাপার আছে যে এই চিটাগংয়ের, আপনি চিটাগংয়ের একদম স্থানীয় একজন মানুষ, কিন্তু আপনার এই যে চর্চার যে জায়গাটা বললেন যে আপনি নিজে থিয়েটারের জন্য আপনাকে বিভিন্ন মাধ্যম, সংস্কৃতির মাধ্যম মধ্যে দিয়ে আপনাকে চর্চা করতে হয়েছে, যেমন আবৃত্তি করেছেন আপনি। আপনার সাথে কথা বলে কিন্তু বোঝা যায় না যে আপনি আসলে চিটাগংয়ের মানুষ। আবার এটুকু আমি জানি আপনি এত ব্যস্ততার মধ্য দিয়েও আপনার সংস্কৃতির প্রতি একটা আলাদা রকম একটা টান আছে। আমি আমার থিয়েটারটা যখন থেকে শুরু করেছি, আমি ব্যক্তিগতভাবে বলছি এটা, তখন থেকে দেখতাম যে আপনার একটা টান আছে, কিন্তু আপনি চলে আসতেন। অনেক সময় দেখা যাচ্ছে আপনার সারা শরীরের মধ্যে ঘামে একেবারে একাকার হয়ে আছে, আপনি শিল্পকলা ঢুকতেছেন, রিহার্সাল আছে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর সঙ্গে আপনার এই মানে ব্যক্তিগত পেশাগত যে জীবনের কথাটা আপনি বললেন, ব্যক্তিগত জীবনের কোনো আপনার এরকম করে বাধা হয়ে কেউ দাঁড়িয়েছে কিনা? সেক্ষেত্রে যদি বলি ব্যক্তিগত বলতে ভাবি আছে, পরিবার। হ্যাঁ, ভাবি কি কখনো কি আপনাকে কি এইসব ব্যাপারে কখনো কি মানে আপনাকে কোনো মানে
ইন্সপায়ার করেছে নাকি ইন্সপায়ার করেনি? না, ইন্সপায়ারই করেছে। আর এখানে আমার একটা সুবিধা ছিল কি, আপনারা তো অনেকে জানেন বা অনেকে চিনেন, আমার যে বড় ভাইটা ছিল অ্যাডভোকেট জান আলম, উনি কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, শ্রমিক নেতা ছিলেন, রাজনীতি করতেন, পড়াশোনা করতেন, লেখালেখি করতেন। আবার সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে উনি পতেঙ্গায়, কিন্তু আমরা পতেঙ্গায় লোক ভাই বোন ওখানকার, উনি কিন্তু নিয়মিত নাটক দেখতেন। ঢাকায় যখনই উনি তো প্রায় ওনার অফিসের কাজে মামলা মোকদ্দমা করছেন, আবার লয়ারও ছিলেন, ঢাকায় যেতেন, গেলে কিন্তু উনি সন্ধ্যার সময়টা নাটক দেখতেন এবং মাঝে মাঝে আমাকে শেয়ারও করতেন সেই নাটক। যেমন উনি এই ফেরদৌসী মজুমদারের কোকিলারা তখন খুব বিখ্যাত নাটক ছিল, একক অভিনীত নাটক, ওই নাটকটা দেখে এসে আমাকে বললো যে মানে এরকম একটা নাটক দেখেছি, খুবই ভালো লেগেছে। তা আমি আসলে ফ্যামিলি থেকে ওই কালচার অ্যাক্টিভিটিস ব্যাপারে কখনো কোনো বাধা পাইনি। এবং বিয়ের আগে যেটা একটা ভয় ছিল যে আমি যদি সংসার করে ফেলি, যে আমি তো একটু, কারণ আপনি জানেন যে কালচারের সাথে যারা জড়িত একটা বাউন্ডারি টাইপের, তারা প্রচলিত ইয়েতে থাকতে পারে না। তো এই ভয়টা ছিল যে বিয়ে যদি করে ফেলি, বিয়ে করতে কিন্তু অনেক দেরি করে ফেলেছি, বন্ধু বান্ধবরা অনেক আগে বিয়ে করে ফেলেছে, এখন এটা করতে পারবে কিনা এই ভয়টা ছিল। কিন্তু আমি কেন জানি, সে যদি বা চিরগনিয়ান, আমার ওয়াইফ, আমার শ্বশুরবাড়ি হচ্ছে বাঁশখালী, আচ্ছা, নদীর পাড়ে, কিন্তু তাকে আমি নাটক দেখালাম বিয়ের পরে। আমি তখন মন্ত্র সঙ্গীত নাটকটা আমাদের উত্তরাধিকারের বেশ ওটা নিয়মিত তখন প্রয়োজন, এবং ওই নাটকটাতে যে ক্যারেক্টারটা আপনি দেখেছেন হচ্ছে টেরা ক্যারেক্টারটা, ওইটা ওই নাটকটাতে কাজ করে আমি খুবই মজা পেয়েছিলাম। কমঘুমনি ছিলেন আমার সাথে, ওটা আপনার ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, ইন্টারেস্টিং ক্যারেক্টার, এবং ওইটা তো আমার মানে ইয়ের বাইরে যে ক্যারেক্টার আমি করতে পারবো। এখানে অবশ্যই আমি স্মরণ করতে চাই আপনার এই আড্ডার মাধ্যমে আমাদের আমির রহমান মুকুল ভাই, এটা তো নির্দেশনা দিয়েছিলেন কোহেল ভাই, মনিউদ্দিন কোহেল, উনি অনেকদিন ধরে কাজ করেন, উনি তো অত্যন্ত অভিজ্ঞ লোক, কিন্তু ওর দল থেকে ওটাই ওনার প্রথম নির্দেশনা ছিল, মন্তার সঙ্গিনী। আমরা কাজ করতে করতে আমাদের রিহার্সাল সময়ে মুকুল ভাই এসেছিলেন দু একবার, উনি রিহার্সাল দেখে উনি ছোটোখাটো কিছু আইডিয়া দিলেন, তখন দেখলাম যে না, আমার এই ক্যারেক্টারটাকে আমি আরও সিরিয়াসলি করে খুবই এনজয় করেছিলাম। ওই নাটকটা তখন আমার ওয়াইফ দেখে, আমরা ওইটার প্রথম শো টিআইসিতে করেছিলাম মন্তার সঙ্গিনী। তো সেই নাটক দেখার পরে দেখলাম যে না, আসলে মঞ্চ নাটকটা এমন একটা জিনিস যার জিনিসটা আমি খুব ফিল করি, যে আমরা যদি আমাদের থিয়েটারটাকে যদি ব্যাপক মানুষকে দেখাতে পারতাম, যেমন যেটা আমরা এত কষ্ট করে নাটক করি কিন্তু আমাদের দর্শক নাই, ঘুরে ফিরে তো আমরা যারা আমাদের রিলেটিভরাই নাটকটা দেখে, মানে সাধারণ লোকজন দেখে না। আবার সাধারণ লোকজন দেখে না, এটা ওদেরও দোষ দিয়ে লাভ নাই। যেমন আমার ওয়াইফ এই নাটকটা দেখেন, ও বিষয়টা কখনো দেখে না, প্রথম দেখলো মঞ্চে যে এরকম নাটক হতে পারে, ও অবাক হয়ে গেছে। আমার ছেলেমেয়েরা দেখে ওরা তো অবাক কিরে, এবং ওরা আমাকে বলছে যে না, তুমি ম্যানেজ করে করতে পারলে নাটক। এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে কিন্তু দ্বিতীয় ভাই, যেটা হচ্ছে যে কি শিল্প চর্চার সঙ্গে যে পড়াশোনার যে চর্চাটা, হ্যাঁ, আপনি যে জায়গায় বড় হয়েছেন, তো আপনার যে জায়গায় বড় হয়েছে সেই জায়গাটা কিন্তু আমি মোটামুটি চিনি, কিন্তু সেই জায়গার মানুষগুলোর এই শিল্প চর্চা কিংবা পড়াশোনার যে চর্চাটা, এটাকে কি আপনি কি মনে করেন যে পারিবারিকভাবে আসা? অবশ্যই 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 পারিবারিকভাবে, কারণ ওই যেটা ঘুরে ফিরে আমার ভাইয়ের কথাই বলতে হয়, ওনার এখন একটা বিশাল, উনি তো নাই, ওনার একটা বিশাল লাইব্রেরি রয়েছে। আচ্ছা, এবং আমি তো ওনার মাধ্যমে যে বই পড়ার যে অভ্যাসটা, আসলে থিয়েটারটা আপনি নিজেও জানেন, এবং উনি বলতেনও, বলে যে যারা থিয়েটার করে, আমি তো মাঝখানে যখন অনেক দিন বেকার ছিলাম স্টুডেন্ট লাইফে, তো উনি তখন কিন্তু সিরিয়াসলি নাটক করছি, তো উনি বলে যে যারা নাটক করে তাদেরকে কিন্তু খুব মেধাবী হতে হয়, প্রচুর পড়াশোনা করতে হয়, কারণ উনি ঢাকায় বড় বড় তাদের নাটকগুলো দেখতেন। তো ওনার মাধ্যমে, এটা পারিবারিক মাধ্যমে পাওয়া, আসলে আমাদের পরিবারে ওনার এখন একটা বিশাল লাইব্রেরি রয়েছে, এটা সম্পূর্ণ ওনার থেকে পাওয়া। এবং আরও একটা মজার অভিজ্ঞতা বলি, যেটা বললেন রিসেন্টলি যে নাটকটা আমি কাজ করলাম, আমার আসলে মানে শারীরিক গঠনটা কিন্তু আমার বড় ভাইয়ের মতো। তো অনেকে দেখলেই বলে যে মানে আমাকে বলে যে তুমি আমার ভাইয়ের ছোটো ভাই না, তো এই বিষয়টা আমি এই দিন যখন ওই যে এটা নাট্যমঞ্চ রেপার্টরি, ওই নাটকটাতে ওই চরিত্রটা উনি করতে পারলো না, তো এটা জাহেদুল আলম উনি ওরা আসবে, উনি আমাকে যখন বললো যে এই ক্যারেক্টারটা তুমি করো, আমি যে আমার তো এই অসুবিধাগুলো, মানে আমি প্রত্যেকদিন হয়তো রিহার্সাল করতে পারবো না, আমার 4 দিন আমি সময় দিতে পারবো সপ্তাহে, উনি তাতে রাজি হয়ে গেলেন। তো ওভাবে খুব বেশি মহড়া করতে পারিনি। পরে আমি রিহার্সাল করে যেদিন আমাকে মেকআপ দিল, সামান্য জাস্ট একটা গোপ দিল আর কস্টিউম করে শো করে ফেললাম। নাটক শেষে বের হওয়ার পরে দীপু ভাই, আপনি চিনেন, আমাদের আরেক ভালো অভিনেতা, আমাদের উত্তরাধিকারের একসঙ্গে কাজ করতেন, খুবই ভালো, এখন নাটক নিয়ে পড়াশোনা করে, উনি আমাকে হুট করে বললো যে তোমাকে দেখে জানান ভাইয়ের মতো লেগেছে। এটা আমার খুবই ভালো লাগলো, আবার কষ্টও লাগলো যে ভাইয়ের জন্য। ওটা তো আপনাকে ইন্সপায়ার্ড করে অবশ্যই। হ্যাঁ, দ্যাট মিনস আপনি পড়াশোনার যে চর্চাটা এবং শিল্পীর যে চর্চাটা বড় ভাই থেকে কিন্তু সেই চর্চাটা চলে আসছে আমাদের পরিবারে সবাই। আর আরো একটা ব্যাপার হচ্ছে, আমরা তো যেহেতু পতেঙ্গা, আপনি বুঝেন, আজকে থেকে 30-32 বছর আগের পতেঙ্গা আর এখন অনেক অনেক পার্থক্য ছিল, মানুষের যে পারিপার্শ্বিক অবস্থা। কিন্তু সেই সময়ে আমার আব্বা তো অত বেশি লেখাপড়া করতে পারে না, যৌথ ফ্যামিলি ছিল, সাধারণ একজন পরিশ্রমী মানুষ ছিলেন, আম্মা ছিলেন একদম গ্রামের মানুষ, তখন তো অনেক অল্প বয়সে বিয়ে হয়ে যেত।
খুব সহজ সরল মানুষ, কিন্তু কেন জানি ওরা আমার ভাই বোনদেরকে, আমি অবশ্যই ছোট বিদায় খুব বেশি পড়াশোনা করতে পারিনি, ফাঁকিবাজ ছিলাম পড়াশোনায়, ওরা খুব কষ্ট করে সবাই লেখাপড়া করেছে। তো সেই সময়ে আমার মেজ বোন ওই এলাকা পতেঙ্গা এলাকায় তখন সরকারি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে বিষয়গুলা, ওইগুলা ধরেন মানুষকে বোঝানো ছিল অনেক কঠিন ব্যাপার, মানে এগুলা কি, এগুলো আমি শুনতেই চাইতো না। সেই সময় আমার বোন তখন ওই সরকারি জবে, এবং তাও ভাইয়ের মাধ্যমে সরকারি চাকরিটা করে কিছুদিন আগে রিটায়ার করলো অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে। আবার মেজো ভাইটা ছিল ওইখান থেকে, মেজো ভাইটা স্টুডেন্ট ভালো ছিলেন, উনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন, তো উনি কিন্তু কলেজিয়েট স্কুল ছিল পতেঙ্গা থেকে এসে কলেজিয়েটে ওখান থেকে এসএসসি পাস করেছেন উনি। ভাইরা, আমি ছাড়া আমার ভাইরা সবাই খুব মেধাবী ছিলেন, এবং ওদের মাধ্যমে আমার এই যে শিল্প, এবং ফ্যামিলিতে আমাদের যৌথ পরিবার ছিলাম, এখন তো এগুলো মানে অকল্পনীয় ব্যাপার, আমার চাচা চাচি সবাই মিলে অন্যরকম একটা পরিবেশ ছিল। কিন্তু আপনার চর্চা আপনাকে বলে দেয় যে আপনারও যে মেধা কতটুকু, সেটাও আমরা প্রমাণ পেয়ে যাই আপনার কাজের ক্ষেত্রে। আমার কাছে যেটা মনে হয়, 90 দশকে যে থিয়েটারটা আপনি শুরু করেছেন, সেই সময়ের দর্শকের যে একটা কি বলবো, একটা উন্মাদনা ছিল থিয়েটারের প্রতি বলেন অথবা শিল্পের প্রতি, 2026-এ কি আপনি একই রকম মনে করছেন? 2026-এ আসলে বিভিন্ন কারণে, মানে এটা তো আপনিও বুঝেন, সেই উন্মাদনা নাই, অনেক কমে গেছে, বাড়ার কথা উল্টো দিকে হয়ে গেছে। আরও একটা বিষয় হচ্ছে, যখন আমি দলে ঢুকি, আমি তো তখন মঞ্চমুকুটে ওরা পত্রিকা বিজ্ঞাপন দিল যে নাট্যকর্মী নিবে, নিজ দায়িত্বে সে খুঁজে ফিরে ফর্ম ফিল আপ করে জমা দিলাম। যেদিন আমাদের ইন্টারভিউ নিল, মানে আমি ওই বিষয়টা প্রায় এখন বলি, মানে চাকরির ইন্টারভিউতে এত ভয় পাই না আমরা, প্রচুর ছেলে পেলে লাইন ধরে ওনারা আমাদেরকে ইন্টারভিউ নিল, কঠিন কঠিন প্রশ্ন করলো, আমরা ভয় ছিলাম যে আদৌ আমরা টিকবো কি টিকবো না। এইভাবে যাচাই বাছাই করে 30 জন নিল, 30 জন থেকে আমরা 7-8 জন টিকে গেলাম, কারণ নাটক তো বেশি সময় দিতে হবে, মানে সেভাবে লোক পাওয়া যেত, মানে ছেলেপেলেরা ইন্টারেস্টেড ছিল, দর্শকও হতো। কিন্তু এতদিন পরে এসে এখন কেন জানি, এখন ধরেন রিকোয়েস্ট করে বলে বয়ে ছেলেদেরকে আনতে হয়, এটা তো জান যা বিভিন্ন মাধ্যমের কারণে হয়তো ওরা। প্রভাবটা কি পড়েছে বলে আপনার কাছে মনে হয়? আমাদের কি ডিভাইস, আমরা কি বেশি আধুনিক হয়ে গেছি, ডিজিটালাইজড হয়ে গেছি আমরা? ডিভাইসের প্রভাব তো অবশ্যই রয়েছে, কিন্তু তার সাথে সাথে আমি বারবার ওই জায়গাটা বলি যে আমি তো বললাম যে আমার ছেলে প্রথম নাটকটা দেখলো, আমার জীবনে প্রথম সে মঞ্চ নাটক দেখলো। আমি আজকে আপনার সাথে এখানে যাকে নিয়ে আসছি বক্তিয়ার, তাকেও আমি নাটক দেখালাম একদিন, নাটক দেখার পর সে কিন্তু এখন ঢাকায় গেলে সুযোগ পেলে সে নিজেই নাটক দেখে, মানে এত ভালো লেগেছে তার কাছে বিষয়টা। আমাদের ওই জায়গাটা, আমি ওটা নিয়ে খুব আফসোস করি যে আমাদের এত ভালো বিষয়টা আমরা যদি মানুষকে প্রেজেন্ট করতে পারতাম, মানুষ ধরুন ঘুরে ফিরে, যেটা আমরা এর আগেও কথা বলেছিলাম, হয় এখানে টিআইসিতে হয়, শিল্পকলা একাডেমিতে হয়, অথচ চট্টগ্রামটা বিশাল এলাকা। আমার এলাকায় যখন আমরা এখানে একটা আমাদের সূচনের মাধ্যমে আমরা একটা খোলা জায়গা আজিজ উদ্যান নাম দিয়ে, ওইখানে আমরা 3 দিন 4 দিন ব্যাপী বিজয় দিবস অনুষ্ঠান করতাম, সেখানে আমরা নাটক করতাম। আমাদের নাটকগুলো হতো টোটাল সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাত 12টায় শুরু হতো অনেক সময় নাটক, তখনও মানুষজন বসে থাকতো নাটক দেখার জন্য। মঞ্চ নাটকের যে মজা, সেটা তো আপনি কোনো মাধ্যমে, বা আমার যেটা মনে হয় কোনো মাধ্যমে সেটা পাওয়া যায়। এই দায়টা কি শুধু থিয়েটারের কর্মীদের? না, কখনো না। থিয়েটারের কর্মীরা আর কি করবে? এই যে আমি এখন এই যে আপনার বাসায় এসে আপনার এই যে কাজগুলো দেখে, তা আমার তো মনে হয় যে আমি তো, যেমন আমি আপনাকে একটু আগে বললাম যে জাহেদুল আলমকে বলি যে আপনার অনেক বয়স হয়েছে, এবার এগুলো ছাড়েন, কারণ আমি জানি যে কারণ উনি রেপোর্টারি সিস্টেম করছে, কাউকে হয়তো সম্মানই দিচ্ছে না, কিন্তু একটা শো করতে কত খরচ সেটা আপনি জানেন। এই টাকাগুলো কোথা থেকে আসছে? ওনার বেতন থেকে, তাহলে পার্সোনাল টাকা। আমি তো ওই যে ঠিকানার খোঁজে তো কাজ করেছিলাম, সেক্ষেত্রে আমি দেখেছি ওনাকে কি পরিমাণের কষ্ট করছে একা, ওনার ছেলেটাকে নিয়ে। আসলে যেটা বলি যে আসলে ঘরে খেয়ে বোনের মোষ তাড়ানো, সে বোনের মোষটা আমরা কতকাল তাড়াবো, সেটা ভাবার সময় আসছে। সেটা আমি যার কারণে অনেকবার মাঝে মধ্যে, উনি আবার একটা পত্রিকা সম্পাদনা করে নাট্যমঞ্চ, সেখানে আমাকে টুকটাক লেখালেখি করেছি, সেখানে 2-1টা বিষয় লিখেছিও। আবার অনেক সময় আমি যাদেরই নাটক হোক, নতুন কোনো নাটক নামলে সেটা আমি না দেখলে আমার কাছে একটা অপরাধবোধ কাজ করে। আমি আমার অফিসের সময়ের সাথে মিলিয়ে এসে নাটকটা দেখে যাই। কিন্তু কৃষ্টি কালচারগুলো তো একটা দেশের সম্পদ, আমি যেটা মনে করি, আমাদের দেশীয় যে কৃষ্টি কালচারগুলো আছে, এটা ওয়ান কাইন্ড অফ দেশের সম্পদ। কিন্তু অবশ্যই এটাকে শুধু যে সংস্কৃতি কর্মীরা চর্চা করবে তা কিন্তু নয়, এইটার দায় কিন্তু সরকারেরও রয়েছে, অনেক অনেক বেশি সরকারের দায় রয়েছে, অনেক বেশি। আপনি এতে কি মনে করেন, সরকার কতটুকু কি করা উচিত? এটা সরকার তো আসলে, যেটা আমাদের দুর্ভাগ্য, যেটা আপনি ভালো জানেন, যে মনে করেন এই যে একটা কথা ছিল যে আপনার এই সংস্কৃতি আপনার রাজনীতিটাকে প্রভাবিত করবে, যেটা বিভিন্ন জনের পড়াশোনা থেকে তাত্ত্বিক বিষয় হলেও কিন্তু যেটা বাস্তবতা, কিন্তু আমাদের এখানে উল্টো হয়ে গেছে। আমাদের এখানে রাজনীতিটা আমাদেরকে প্রভাবিত করে। আরো দুর্ভাগ্যজনক হলো সত্য, আমাদের রাজনীতি কিন্তু আপনি একটু নীরব হয়ে ভাবলে, মানে আমাদের রাজনীতি কোথাও যেন অনেক ঘাটতি আছে। মানে আমরা শুধুমাত্র ক্ষমতায় যাওয়া, শুধুমাত্র মানে
পাওয়ারে থাকা, এই বিষয়গুলো আমাদের রাজনীতির মুখ্য হয়েছিল অনেক দিন ধরে, যার কারণে আমরা সরকারি কোনো পৃষ্ঠপোষকতা আমরা পাইনি। শেষের দিকে ধরেন যে বিগত যে সরকার, এটা বললে দোষের কিছু না, তাদের আমলে আমরা একটা ভালো পেয়েছি যে বিভিন্ন নাটকের দলগুলোকে প্রণোদনা দেয়া, এটা অকল্পনীয় বিষয় ছিল। কিন্তু ঘটনা হচ্ছে কি, সেখানেও তো সেটা হচ্ছে সঠিকভাবে না, সেই প্রণোদনা আবার বিষয় আছে। সেই প্রণোদনাটা ছিল যে একটা দলকে দেওয়া, কিন্তু এই যে নাট্যকর্মীদেরকে, প্রতি ইন্ডিভিজুয়াল নাট্যকর্মীদেরকে, সংস্কৃতি কর্মীদেরকে দেওয়ার যে ব্যাপারটা, কারণ আপনি তো বলেছেন আপনার ইকোনমিক্যাল অবস্থাটা কেমন ছিল, তাই না? আপনি সেই বন্দর মানে পতেঙ্গা থেকে আপনি থিয়েটার করতে এখানে আসেন, আপনি কয় টাকার মাইনে পান, তাই না? তাহলে আপনার সংসার আছে, তাই না? অনেক কিছু অবশ্যই। তাহলে আমি যে এই যে থিয়েটার করতে আসছি, সেখানে যদি আমি একটু বেনিফিশিয়াল যদি হতে না পারি, তাহলে থিয়েটার কেন? আমি যেটা মনে করি যে থিয়েটারটার এই অবক্ষয়টা, এই শূন্যতা তৈরি হচ্ছে শুধুমাত্র একটি কারণ। কারণ এখন যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সিচুয়েশনটা হচ্ছে এরকম যে সবাই খুব প্রফেশনাল। একটা ইন্টারমিডিয়েট ছেলে, সে খুব প্রফেশনাল, সে চিন্তা করে কি, আমি থিয়েটার গিয়ে কিছু পাচ্ছি না, আমি একটা টিউশন করে 2000 টাকা পাচ্ছি, সেটাই একটা ফ্যাক্ট। সেই জায়গা থেকে উত্তরণের উপায় আমার কাছে মনে হয় যে সরকারকে এগিয়ে আসতে হবে, অবশ্যই এগিয়ে আসতে হবে। কোনো ওয়ে নাই, সরকারি পৃষ্ঠপোষকতা লাগবে। তবে আরেকটা জিনিস আমি আপনাকে বলি, আরেকটা প্রশ্ন আমার, যেহেতু আপনি দীর্ঘদিন থেকে চট্টগ্রামে থিয়েটার চর্চা করছেন, আমরা কিন্তু আরো একটা জিনিস দেখি, এই সংকটগুলোকে নিয়ে কিন্তু খুব বেশি থিয়েটার কর্মীরা ভাবছে বলে আমার কাছে মনে হয় না। এখন থিয়েটার কর্মী আর থিয়েটার লিডার বা নেতা ডিফারেন্ট আছে, মানে পার্থক্য আছে। যেমন আমি আপনি যেটা ভাববো সেটা কিন্তু উপর লেভেল পর্যন্ত হয়তো যায় না। তাপসটা যদি ভাবেন, আপনার দলীয় প্রধান, ওনাকে শ্রদ্ধা করে আমি, ভালো নির্দেশক তাপস শেখর, আমাদের ওনারা যারা ফেডারেশনের মেম্বার ছিল বিভিন্ন ওনারা যদি এই বিষয়গুলো নিয়ে ওনাদের কথা বলার সুযোগ ছিল, বার্গেনিং করার স্কোপ ছিল, তাই না? এখন ওনারা তো সেই বিষয়গুলো নিয়ে খুব একটা আমরা কখনো দেখিনি যে এই বিষয়গুলো। তার মানে আমাদের এখান থেকে উত্তোলনটা আমাদের কাছে মনে হচ্ছে যে একটু সময় সাপেক্ষের ব্যাপার হয়ে যায়, সময় সাপেক্ষ। এবং এখনকার যে দেশের যে পরিস্থিতি, এখন তো মনে হচ্ছে এটা আরো বেশি, মানে সময়টা আরো বেশি। মাঝখানে আমরা এমনও শুনেছিলাম, এবং এটা হয়ে যেত, যেটা বিগত সরকার আমলে যে একটা প্রণোদনা দেওয়ার পর আমরা শুনেছিলাম যে নাট্যকর্মীদের গ্রেড ভাগ করে মঞ্চ যারা কাজ করে তাদেরকে একটা সম্মানী দেওয়ার, এই জন্য একটা প্রস্তাবনা ছিল। তা আপনি জানার কথা, যারা মঞ্চে কাজ করে, যারা ভালো করে, তাদেরকে মিনিমাম একটা সম্মানী দেওয়ার এরকম চিন্তা ভাবনা ছিল। এই সরকারও, আমি যতটুকু জানি, অনেক সংস্কৃতি বান্ধব, তারাও কিছু চেষ্টা করছে। হয়তোবা আমরা আগামীতে হয়তোবা আরো কিছু সুখবর পাবো। আমরা তো সবসময় আশাবাদী মানুষ, অবশ্যই সব মানুষগুলি আশাবাদী মানুষ, আমরা আশা নিয়ে আরেকটা জিনিস আমি আপনাকে একটু জানতে চাই যে আমাদের শিল্পাঙ্গনে শুধু যে চট্টগ্রাম কিন্তু তা বলছি না, তথা সারা বাংলাদেশের আমরা দেখি যে দলগুলো, প্রতিটা একটা দল এক এক সময়ে ভাঙনের সৃষ্টি তৈরি করে। এই জন্য বলছে ভেঙেও যায়, একটা সৃষ্টি করে, একটা ভেঙে যায়। সেটা হয়তো মত পার্থক্যের ব্যাপারে হতে পারে, মতভেদের ব্যাপার হতে পারে। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে বিষয়টা তো আপনার বিভিন্ন জনের, আমি আপনার পডকাস্টে, এটা তো আমি শুরু থেকে ব্যাপারটা আমার এত ভালো লেগেছে, মঞ্চালোকে এই আইডিয়ার জন্য আপনাকে, আপনার নেপথ্যে যারা রয়েছেন তাদেরকে অত্যন্ত অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। এই বিষয়টা, এটা আসলে অনেক সময় হয় কি, খুব সহজ ব্যাপারে, একদম সিম্পল একটা ব্যাপার, যেমন আপনার সাথে আমার বনিবনা হচ্ছে না, এতে দল ভেঙে গেল। তো ভাঙনটা তো আসলে সমাধান না। আবার উল্টো দিকে দেখা গেছে কি, আবার এখানে ভাঙনের বিষয়টা আমাদেরকে ভাবতে হবে কেন ভাঙছে। অনেক সময় দেখা যায় কি যে দলীয় অধিকর্তা যিনি, যেমন আমাদের চট্টগ্রামে যে পত্রিকাগুলো রয়েছে, যা চট্টগ্রামের যে লোকাল পত্রিকা, আমি তো আবার কিছুদিন সাংবাদিকতা করেছিলাম, উনি যিনি পত্রিকার মালিক, তিনি আবার প্রকাশক, তিনি আবার সম্পাদক। দেখা যাচ্ছে তিনি সব ব্যাপারে উনি, এখন ধরেন দেখা গেছে কি আপনার দলে কালকে যে ছেলেটা আসছে একেবারে নতুন, সে কিন্তু দেখা গেল কোনো একটা বিষয়ে তার আইডিয়া বা তার ক্রিয়েটিভিটি আপনার আমার চেয়ে অনেক বেশি, কিন্তু আমাদের সেই সুযোগটা কই। দেখা যাচ্ছে যে একই, প্রায় অনেক পুরনো দলে ইদানিং চেঞ্জ হয়ে গেছে, কিন্তু কিছুদিন আগে দেখতাম যে একই দলের যিনি দলীয় প্রধান, তিনি নির্দেশক, তিনি নাট্যকার, তিনি আবার ভাইটাল ক্যারেক্টার করছেন, ডোমিনেট করা। তো এতে করে স্বাভাবিক বাকিরা দেখছি কিনা আমরা তো শুধু ওই আসা যাওয়ার মধ্যে থাকবো, মানে সবার তো একটা আগ্রহ থাকেই, এটা একটা ব্যাপার ছিল। আরও একটা ব্যাপার হচ্ছে কি, আসলে ওই এখনকার কেন জানি আমরা, মানে আগে যেমন আমরা যখন শুরু করি তখন এই যে মানে নির্দেশক মানে একটা বিশাল ব্যাপার ছিল, মানে ডিরেক্টর সাউন্ড করলেই সেখানে মানে ভয়ে জড়সড়, মানার যে আনুগত্যের যে ব্যাপারগুলা, এখন আপনি পরিবারেও দেখবেন
আমাদের যখন ছোট তখন আমাদের পরিবারের বাপগুলা ছিল এক একটা ভিলেনের মতো, মানে মারা হুমকি দিত তোর বাপ আসছে, কিন্তু বাপ আসলে বলে দিব। কিন্তু এখন তো বাবা এক দরজা দিয়ে বের হতো, আমরা আরেক দরজা দিয়ে সে একটা সময় আমরা গেছে। কিন্তু এখন আমার ছেলে মেয়ে এগুলা দিতে মাকে ভয় পায় না, বাবার সাথে তারা খুব ফ্রি, একদম পুরো চেঞ্জ হয়ে গেছে। আবার এতে করে হচ্ছে কি বাপের যে এখন এক সেটাও কিন্তু আর নাই, মানে টোটাল পারিপার্শ্বিক অবস্থা মিলে এখন আসলে আগের ইয়ে থেকে আমাদের অনেক বেরিয়ে আসতে হবে। ইদানিং যেটা আমি খুব ভালো লাগে, ইদানিং দেখছি যেটা আগে এটাও ছিল না কিন্তু, যেমন এই যে আপনি ফিউচার একজন নির্ভরযোগ্য অভিনেতা, আপনার নাটক আমি দেখেছি, খুবই ভালো লাগে। কিন্তু আপনি এখন দেখলাম যে বিভিন্ন দলের এই যেমন নাট্যের মঞ্চের ইয়েতেও কাজ করেছেন, আবার শিল্পকলার প্রয়োজনে কাজ করেছেন। আমরা যখন শুরু করি তখন কিন্তু এটা মানে মহাপাপ ছিল, প্রচলনটা ছিল না এবং মহাপাপ ছিল, দল কিন্তু অনুমতি দিত না, মহাপাপ ছিল এটা। দল এটা কিছুতেই দিত না যে আমি অন্য একটা দলে না, এটা করা যাবে না। কেন এটা বুঝতে, এটা একটা ভেরি সিম্পল ব্যাপার যে একদম একটা নাট্যকর্মী মানে এক দলের নাট্যকর্মী আরেক দলের নাট্যকর্মীর সঙ্গে যখন কাজ করবে, যে হৃদ্রতা, যে সেতুটা তৈরি হবে এবং শিখার যে ব্যাপার, আদান প্রদানের যে জায়গাটা, সেটাতে তাকে নিজেকেই তো সে রিচ করছে, তাই না? উভয়েরই লাভ হচ্ছে, উভয়েরই লাভ হচ্ছে। এটা কিন্তু ওনারা বুঝতেন না। যেমন এই যে আর কঙ্কনদি কত সিনিয়র অভিনেত্রী, উনি ভালো আবৃত্তি শিল্পী। কঙ্কনদি আমার অনেক সিনিয়র অভিনেত্রী, প্রতিভাসের, আপনি তো জানেন। কিন্তু আমি যখন মমতাজ সংক্রান্তিতে কাজ করতে গেলাম, উনি একটা দাদি চরিত্র করলো আমার সাথে, আমি সুযোগটা পেয়ে গেলাম দিদির সাথে কাজ করার, এবং দিদিও আমাকে হেল্প করলো, এবং আমি এতে আরো বেশি আমারই লাভ হয়েছে। হ্যাঁ, আমার লাভ হয়েছে এই বিষয়গুলো। আমাদের তো এই আমরা তো মনে করেন যে যতটুকু ছোট অভিনেতা হয়েছি, আমরা এত বড় অভিনেতা হতে পারিনি এখনো, যতটুকু হয়েছে, কিন্তু এই যে আমাদের যারা সিনিয়র যারা আছেন তাদের সাথে কাজ করে তাদের অভিজ্ঞতাগুলোকে নিয়েই তো আমরা আজকে এই দুটুকু পর্যন্ত আসছি, চেষ্টাও করে যাচ্ছি আর কি আমরা। এটা আসলে থাকা আমার কাছে মনে হচ্ছে যে উচিত, এটা অবশ্যই আদান প্রদানটা অবশ্যই উচিত, এবং এখন আসলে বাধ্য হয়ে থাকবে। কারণ এখন দেখেন আপনি, মানে আমরা যারা আমাদের অনেক পুরনো বড় দল, তাদের অনেক অবদান রয়েছে চট্টগ্রামে, অনেক ভালো ভালো নাটক তারা করেছেন, এটা কোনো সন্দেহ নাই, তাদেরকে অস্বীকার করার বা অশ্রদ্ধা করার কোনো উপায় নেই। কিন্তু এখন অনেক পুরনো বড় দলগুলো কিন্তু নিয়মিত নাটক করতে পারছে না, নাট্যকর্মীর অভাব নেই। তাহলে এই জায়গায় যদি ধরেন আমি অসুবিধা আরেক দল থেকে দেখলাম যে সে ভালো অভিনয় করে এবং আমার ওই ক্যারেক্টারের সাথে সে যায়, তাকে নিলাম, নাটকটা তো আমরা আমাদের ঘুরে ফিরে, মানে আমার যেটা করছে আমার নাটকটা হোক। হ্যাঁ, তাহলে নাটক করার জন্য আমি এই স্যাক্রিফাইসটা তো মানে বাধ্যই করছে। একদম তৃতীয় আরেকটা ব্যাপার আছে এখানে, মনে করেন যে আপনি আরেকটা জিনিস খেয়াল করছেন কি, নির্দেশক নাট্যকার কিন্তু গড়ে উঠছে না, কিন্তু এটা একটা গাপলা। আপনি দেখেন ঘুরে ফিরে, কিন্তু আমি সব দলের কথা বলবো না, তবে মেজরিটি দলগুলো কিন্তু দল থেকে কোনো নির্দেশক কিংবা নাট্যকার তৈরি করতে পারছে না, কিংবা সংগঠক তৈরি করতে পারছে না, একটা দুটো দল ছাড়া। এটাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে বললে অনেকে হয়তো মানে আমায় তো দীর্ঘদিন এই যে মঞ্চমুকুট, তারপর সমীকরণ, তারপর উত্তরাধিকার, মানে আমার যেটা অভিজ্ঞতা সেটা হচ্ছে কি, দলে দেখা যাচ্ছে কি কেন জানি, যেমন দলে কোন একটা ছেলে ধরেন নাটক লেখে, এখন হুট করে তার নাটকটা তো আপনার একেবারে ওই পর্যায়ে যাবে না, সাথে সাথেই তো এটা একটা মানসম্মত যে নাটক, মানে এটা তো চর্চার বিষয়, দীর্ঘদিন চর্চার বিষয়। কিন্তু দলগুলোতে দেখা যায় কি, দলের মেম্বারদের নাটক করার ব্যাপারে কেন জানি খুব একটা ওইরকম সহযোগিতা তারা পায় না। যেমন এই যে আমি যদি আবার আমার সেই নির্দেশক, সম্প্রতি যে নির্দেশক, উনি আবার আমার কো আর্টিস্ট জাহেদুর রহমানের কথাই বলি, উনি যদি আলাদাভাবে রেপার্টরি করে নাটক না করতেন, উনি কিন্তু বেশ কয়েকটা নাটক লিখে ফেলেছেন, এবং নাটকগুলো তো আপনি কোনোটাতে কাজ করেছেন, কোনোটা দেখেছেন। উনি যে শেখ মুজিবুর মেয়েটা একটা নাটক করেছেন, সুব্রাদি ভালো অভিনয় করেছে। এখন যেটা ওরা আসবে, স্ক্রিপ্টগুলো তো অত ফেলে দেওয়ার মতো না, কিন্তু উনি যদি দলে থাকতেন, ওনার স্ক্রিপ্টের দল নিতেন কিনা আমার কেন জানি মানে ওই জায়গাটাতে আসলে। আরেকটা বিষয় এখানে আর আমি দেখেছি, আমরা তো অনেকদিন ধরে নাটক দেখি আমরা, তো সেই জায়গা থেকে আপনি প্রতিটা দলের কি মানে আপনার পাণ্ডুলিপিটাকে কিংবা নির্দেশনার জায়গাগুলোকে ভেবেচিন্তে করা উচিত বলে কি আপনি মনে করেন? অবশ্যই ভেবেচিন্তে করা উচিত। এবং ওইটা তো যেটা আপনি বললেন, যেমন আমাদের ঢাকাতে আমরা একসময় কিন্তু চট্টগ্রামে যারা নাটক করতাম, তারা ঢাকায় এদেরকে খুব তাচ্ছিল্য করতাম যে ওরা মিডিয়া, মানে ওরা অনেক সুবিধা পেয়ে, এটা নিয়ে আমরা তাদেরকে ঈর্ষা করতাম, এটা কিন্তু নেতিবাচকভাবে ঈর্ষা করতাম। কিন্তু আপনি দেখেন ঢাকায় প্রত্যেকটা দলে একাধিক নাট্যকার রয়েছে, প্রত্যেকটা দল তাদের নিজস্ব নাট্যকার নাটকে কিন্তু করে, কোনো দলে 2-3 জনেরই নাটক লেখার লোক রয়েছে, কিন্তু আমরা চট্টগ্রাম সেটা হলো না কেন? আমাদের সে এক সুবন্ধা ছিলেন, উনি তো প্রয়াত হয়ে গেলেন, প্রদীপদা নাটক লেখেন, কিন্তু প্রদীপদার দল তো অনেকদিন ধরে কাজই করতে পারছে না। তারপরে এখন লিখছে মোকাদ্দেম মোর্শেদ, সুমন টিঙ্কু, এবং সুমন টিঙ্কু তো অ্যাভাগার্ডের তো অলরেডি ওনার অনেকগুলো নাটক নিয়ে কিছুদিন একটা উৎস, কিন্তু এই জায়গায়ও কিন্তু এটা চেঞ্জ করছে, কিন্তু মানে আমাদের সমসাময়িকা তারা কিন্তু এটা চেঞ্জ করে ফেলছে। যেমন সুমন টিঙ্কুর দল সুমন টিঙ্কুর নাটকই করছে, মোকাদ্দেম মোর্শেদের কিন্তু অনেকগুলো নাটক ঢাকায় বিভিন্ন দলে করছে।
আমাদের চট্টগ্রামও করেছে। করেছে। কিন্তু এই ক্ষেত্রে যদি আমাদের যারা সিনিয়র যারা নাট্যজন আছেন বা আমাদের দলগুলোর যারা পরিচালনা করেন, তারা একটু উদার হলে আমার মনে হয় আমরা নাটক তৈরি করতে পারবো। প্রয়োজনে তারা সব পরামর্শ করে যে আমি একটা স্ক্রিপ্ট দিলাম, তাদের সহ বসে স্ক্রিপ্টটাকে করলে এরকম হতো, করা যায় না? এটা সেটাই একদম। এটা না হলে তো আপনার তৈরি করতে পারবো না। আমাদের আমার কথা হচ্ছে যেহেতু আমরা থিয়েটারের একটা দলকে একটা কারখানা মনে করি, সেটাই থিয়েটারের কারখানা, সেখান থেকে যদি শ্রমিক উঠে না আসে তাহলে তো প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। মানে সিম্পল সিম্পল। আরেকটা জিনিস আমি দেখছি আপনার নতুন যেসব নাট্যকর্মীরা আসছে কাজ করতে, তারা কাজ করতে করতে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আবার তারা হারিয়ে যাচ্ছে। মানে এই হারিয়ে যাওয়াটাকে আপনি কিভাবে দেখেন? মানে কেন হারিয়ে যাচ্ছে, কেন হারিয়ে যায়? এটা হারিয়ে যাওয়ার পেছনে আসলে ভাইটাল ইস্যুটা হচ্ছে ওটাই যে ওরা যেটা আপনি বলেছিলেন, যেমন ওই যে ওরা ওই যে আর্নিং এর যে ব্যাপারটা, ম্যাক্সিমাম ইয়াং তরুণ যারা আসে তারা স্টুডেন্ট, কোথাও না কোথাও পড়াশোনা করে। তো যতদিন সে স্টুডেন্টশিপ থাকে ততদিন সে হয়তো বাসা থেকে গাড়ি ভাড়া ম্যানেজ করে নাটক করে, সময় দেয়। কিন্তু যখনই তার স্টুডেন্টশিপ শেষ হয়ে যায়, ফ্যামিলির একটা চাপ থাকে, কিছু একটা তাকে করতে হবে। তাহলে এই কিছু একটা করার একটা বিষয় আছে, ওই কারণে অনেকে করতে পারে না। দেখা গেল কি, যেমন আমি আপনাকে একটু আগে ইনফর্মাল বলেছিলাম যে আমাদের তিলক বড়ুয়া, তাকে আমি মিস করি। তিলক বড়ুয়া রুবেল, সে অত্যন্ত ভালো অভিনেতা ছিল। উত্তরাধিকারের প্রথম প্রয়োজনে সাম্পান্নায়া, সে সাম্পান্নায়া ক্যারেক্টারটা আমি সাম্পান্নায়া দেখলেই, সাম্পান্নায়া উচ্চারণ করলে তাকে দেখি আমি মঞ্চে। মানে ওর বাইরে আর এরপরে তো অনেকে করেছে কিন্তু ওকে কেউ ডিঙ্গুতে পারে নাই। কিন্তু ওর জন্য আফসোস, সে কিন্তু ওই যে একটা কর্পোরেট প্রতিষ্ঠানে ভালো জব করে, ভালো স্যালারি, বাট নাটক করতে পারলো না। তাহলে আমাদের পেশা একটা বিশাল ফ্যাক্ট এই জায়গায়। আর তরুণদের মধ্যে আসলে আমাদের সময়ও আমাদের যে কোনো বিষয়ে, যেহেতু এই যেটা বললেন যে আমার নাটক ভালো লাগে বিধে আমি করতে পারছি না, কিন্তু আমি সে দেখে যাচ্ছি। আবার এখানে হুট করে একটু সুযোগ পেলাম, আমি ওইদিকে ম্যানেজ করে এসে করে গেলাম। মানে আমাদের প্রেমটা বোধ হয় সেই শরৎচন্দ্রের মানে উপন্যাসের নায়কদের মতো খুব মানে একেবারে জ্বলে পুরে অঙ্গার হয়ে যাওয়ার মতো অবস্থা। এখনকার প্রেমগুলো ডিজিটাল হয়ে গেছে, এখনকার ছেলেমেয়েরা খুব দ্রুত ওরা ডেটিং একেবারে আরো অনেক ঘনিষ্ঠ হয়ে যায়, আবার প্রেমটাও খুব দ্রুত চলে যায়। তা আমাদের যে কোনো বিষয়ে, যেমন নাটকের ভালো লাগাটা আমার মনে হয় এটা কখনো যাবে না। আমি একটা নাটক দেখলে আমার যে প্রশান্তিটা পায়, মানে ঝরে যাওয়া শুকনো পাতার মতো, সেটাই। তো ওটাও ওই যে আপনার পরিবেশগত ব্যাপার এবং ওদের প্রজন্মের যে বিষয়গুলো, সেটার জন্য হয়ে যায়। আচ্ছা, আমরা তো প্রায় অনেকটা আলোচনা করছি, আলোচনা তো আমরা আরো করব। আপনার এই যে থিয়েটারের যে পথ চলা, সেই পথ চলতে 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 আজকে এই পর্যন্ত এসে আপনি কি কখনো অপূর্ণতা কি কোনো কিছু ফিল করেছেন যে আমার এখনো অপূর্ণতা রয়ে গেছে? না, এটা কখনো ফিল করিনি। এই কারণে আমি বরঞ্চ, যেমন ধরেন ওই যেটা আপনাকে আগেও বলেছিলাম যে আমার যারা বন্ধু বান্ধব আমার, তারা একেবারে ওয়েল এস্টাবলিশড বিভিন্নভাবে, সামাজিকভাবে, পেশাগতভাবে। আমি ছোটখাটো একটা চাকরি করি, অনেক ভালো, কিন্তু ওদের থেকে আমি অনেক ভালো আছি। ওরাও মাঝে মাঝে এটা আক্ষেপ করে বলে যে আমি জীবনটাকে, আসলে জীবনটা তো মানে শুধু টেনে হিচড়ে নিয়ে যাওয়া না। আমার লাইফটা যদি আমি, যেমন আজকে এখানে আসলাম আপনার এখানে, মানে আমি বলে বুঝাতে পারবো না, এই সময়টা আমার মনে হচ্ছে আমার জীবনে একটা বিশাল পাওয়া। আমি আবার প্রায় বিশেষ দিনগুলো ডায়েরি লিখি, প্রচুর ডায়েরি আমার জমা হয়েছে ঘরে। আমি আজকে আসার সময় পুরনো ডায়েরিগুলো উল্টালাম, দেখলাম যে ভালোবাসা কারো হয়নি, আমরা ঢাকায় গেছিলাম। এই যে তখন আমি এইগুলো আমার মনে হচ্ছে না, এই যে এই প্রাপ্তিগুলা, মানে যেটা এক একজনের চাওয়া এক এক রকম। কেউ চায় কি ধরেন একটু তার একটু ভালো বাড়ি গাড়ি এগুলো হোক, সামাজিক যেগুলো একদম কমন চাওয়া, হ্যাঁ, এইগুলোর পিছনে যারা শ্রম দিচ্ছে সমাজে তারা গেনার হচ্ছে, বাট জীবনটাকে উপভোগ করতে পারছি কিনা সেটা হচ্ছে অন্য বিষয়। তার দিক থেকে ওরা হয়তো আমাকে নিয়ে ওখানে আক্ষেপ করে যে তুমি মানে এখন এইগুলা নিয়ে পড়ে থাকলে এখানে কি আছে, এখানে কি আছে আসলে সেটা তাদেরকে আমি বস্তুগত কিছু নাই, কিন্তু আমার মানসিক যে প্রশান্তি, আমি এই জায়গাতে যে শান্তিটা পাই সেটা আমার কাছে অনেক বেশি। যার কারণে আমি কখনো মানে আমি তো বলি যে আমি প্রায় সময় বলি, যারা অনেক আড্ডা ছিল আমাদের, অনেক আড্ডার বন্ধু বান্ধবরা দেশের বাইরে চলে গেছে, অনেকে এত বেশি সংসারী হয়ে গেছে, এক সপ্তাহ একবার দেখা করতে পারে না আমাদের সাথে, তাদেরকে বলি যে না, আমি যা চেয়েছি একটু ওই রবীন্দ্রনাথের গানের মতোই, ওকে যা পেয়েছি এইটুকুতে খুশি আমার মন, আমি অত্যন্ত ভালো আছি। সেটা আমার এক্সপ্রেশন থেকে আমি বুঝতে পারি। জানি আপনাকে আপনার ব্যাখ্যাটা অবশ্যই করতে হবে না, কিছু মানুষকে দেখলে রিড করা যায়, বুঝা যায় যে সে শান্তিতে আছে। হ্যাঁ, সেই মানে তার প্রতিদিনের সকালটা তার। আরেকটা আপনাকে ডিস্টার্ব করি, যেমন আমার ওয়াইফ মাঝে মাঝে খুব বিরক্ত হয়ে বলে যে তুমি পৃথিবীতে তোমার মতো সুখী কেউ নেই, তুমি এত সুখী কিভাবে থাকতে পারো। আমি যেটা তুমি প্র্যাকটিস করো, খুব বেশি চাহিদা নিলে আসলে, যেটা আপনি একটু আগে বলেছেন, আমাদের তো খুব বেশি চাহিদা নেই। আপনার ভাবি তো আছে না? হ্যাঁ আছে, সংসার করে তো মানে আপনাকে এখনো সহ্য করছে। সে আমাকে যেহেতু মেনে নিয়েছে, আমার বন্ধু বান্ধব। আমি তো আবার এর মধ্যে জানেন নাটক তো ছিল, মাঝখানে একটু গ্যাপ পড়েছে, কিন্তু নাটক ছাড়া আমি এখন যেখানে জব করি ওইখানে তো ধরেন সাপ্তাহিক ছুটি হচ্ছে একদিন শিডিউলি,
আর আমাদের ঈদের সময়ও কিন্তু অফিস শুধু ঈদের দিনই বন্ধ থাকে, আর নাহলে সবসময় খোলা। ঈদের সময় আমাদের কাজ কম থাকার ফলে আমরা 2-3 দিন করে নেগোসিয়েশন করে অফিসিয়াল অর্ডারে ছুটি পাই। ওই দিনগুলোতে কিন্তু আমি ঘুরতে বেরোই যে কোথাও না কোথাও। আমি এখনো পর্যন্ত আমার বোধহয় আর 2-1টা জেলা ঘোরা বাকি আছে, ওইটাও করি। তো ওইটা করতে গিয়ে তাকে নানা প্রশ্নের মুখে পড়তে হয়েছে। আর যেহেতু ঈদের ছুটিতে আমি চলে যাই, তো ঈদের ছুটিতে দেখা যাচ্ছে কি সবাই বাড়িতে শীত করার জন্য, কিন্তু আমি চলে যাচ্ছি জি বাড়ি ছেড়ে অন্য জায়গায়। এটাও অনেকভাবে অনেককে বুঝাইতেছে, দেখো ঈদ ছাড়া আমি 3-4 দিন ছুটি পাই না, এবং আমাকে একটু ঘুরতে দিলে, আমি যদি ঘুরতে পারি, অফিস কলিগদেরকে বলে আমি ঘুরে আসলে তারপরে টানা 1 বছর আমি তোমাদের যা তোমরা ওভার টাইম যা আমি মনোযোগ দিয়ে কাজ করতে পারি। সংসারে তোমাদের প্রতি আমার মায়া বাড়ে আমি যখন ঘুরতে যাই। অতএব তোমরা ভালো থাকার জন্য আমাকে একটু ঘুরতে দিবা। আর আরেকটা যে হচ্ছে তিতুমির ভাই, যে সংস্কৃতি যারা কর্মী যারা আছে প্রত্যেকটা স্তরের যারা যেসব সংস্কৃতি চর্চা করে, তাদের মধ্যে কি একে অন্যের মধ্যে হৃদ্রতা আছে বলে কি আপনি মনে করেন? এটা তো আপনিও জানেন, এটা কিন্তু কেন জানি মানে এটা আগে আরো বেশি পরিমাণ ছিল, যে এটা মানে দূরত্বটা ইদানিং একটু কমে আসছে। যেমন আগে যেটা বলি, আমি যখন কাজ করে দেখা যাচ্ছে কি চট্টগ্রাম কিন্তু অনেকগুলো আবৃত্তি সংগঠন রয়েছে। আমরা যে থিয়েটার যারা কাজ করি তাদের কিন্তু উচ্চারণ একটা বিশাল বিষয়। সেই জায়গাটাতে আমাদের হৃদ্যতা আনার জন্য আমাদের আবৃত্তি না করলেও আবৃত্তির যে প্র্যাকটিসগুলো আছে সেগুলো আমরা অনেক সময় বিভিন্ন ওয়ার্কশপ আমরা করতে হয়েছে, এগুলো খুব জরুরি। তাহলে আবৃত্তি যে করে তার জন্য নাটক, বা গান যে করে, নাটকে তো গান আবৃত্তি সবকিছু মিলে তো নাটক সবকিছু লাগে। কিন্তু কেন জানি সেই জায়গায় আমরা যারা নাটক করি, এটা আমার যেটা অভিজ্ঞতা, মানে তারা ভাবতাম যে আমরা এই মানে অনেক মানে আমরা নাটক থিয়েটার করি, ওরা কি আবৃত্তি জ্ঞান করি, এগুলো কি, এই ধরনের অনেকে বলতে শুনেছি। গানের ক্ষেত্রেও অনেকে দেখা যায় কি, ধরেন আমি তো গানের অনুষ্ঠান, যেমন এই 26 তারিখ একটা অনুষ্ঠান আছে জুন, মানে দীপঙ্কর দার ছেলের একটা সলো প্রোগ্রাম হবে টিআইসিতে। আমি খুব মিস করবো দাদা ওই দিন আপনার শো। হ্যাঁ, দাদা আমাকে ইনভাইট করেছে, ইনভাইট না করলে আমি যেতাম। আমি এই ধরনের কালচারাল প্রোগ্রামগুলো আমি নোট করে রাখি, যদি আমার সুবিধা মতো পড়লে আমি নিজ দেখতে গিয়ে, কেউ দাওয়াত করুক বা না করুক। গান শুনতে আমার ভালো লাগে, কেউ কবিতা আবৃত্তি শুনতে আমার ভালো লাগে, নাটক তো সব কিছুর ভালো লাগবেই। তো ওই জায়গায় আমাদের কেন জানি ওই এটা এখনো কিছুটা রয়ে গেছে। ওটা যদি আমরা কমাতে পারি, যে না হলে যে পরিমাণ আবৃত্তি সংগঠন রয়েছে, মানে কালচারাল কোনো না কোনো অ্যাক্টিভিটিসে যারা জড়িত, তারাও যদি মাসে একটা নাটকের একটা শো দেখে, তাহলে 280 দর্শক তো আমাদের প্রতিষ্ঠিত হওয়ার কথা। এটা তো আপনার সম্পর্কের সমন্বয়টা যদি তৈরি না হয় তাহলে কিভাবে? তাহলে সংস্কৃতির মাধ্যমগুলোকে আপনি আস্তে আস্তে মানে হারিয়ে ফেলবো, এবং এককভাবে পারবো না তো। এখন শুধু নাটক, যেমন মাঝখানে একটা সিচুয়েশনের পরে নাট্যকর্মীর একটা বিশাল সমস্যার মধ্যে পড়ে গেছে, কিন্তু যদি এখানে আমাদের সম্মিলিত যোগাযোগটা থাকে সব মাধ্যমে, তাহলে তো আমাদের শক্তি আর অনেক বাড়বে। সম্মিলিত ব্যাপারটা যেটা বলেছেন, এই শব্দটা যেটা বলেছেন সেজন্য বলছি, সম্মিলিতটা আমার কাছে যেটা মনে হয়, মানে কোনো দল যদি কোনো সমস্যায় পড়ে, হ্যাঁ, তখন একটা সম্মিলিতভাবে আসতে চায়, তার আগে কিন্তু সম্মিলিত হতে চায়, বিপদে না পড়লে কেউ আর। এটা এই চিন্তার জায়গা থেকে বেরিয়ে আসতে আমার কাছে মনে হয়, বেরিয়ে আসতে হবে। সম্মিলিত মানে সম্মিলিত, আমার সংস্কৃতি কর্মী, সেটা আবৃত্তি হোক, গান হোক, নাটক, যেটাই হোক, সংস্কৃতি কর্মী তো আমরা, শিল্প চর্চাই তো করি, হ্যাঁ, সেটার একটা সম্মিলিত জোট থাকা উচিত ছিল। কিন্তু এখানে ধরেন আলাদা আলাদা জোটগুলো ছিল, হ্যাঁ, এই যে সম্মিলিত সাংস্কৃতিক জোট, আবার আবৃত্তি পরিষদ বা আবৃত্তি জোট, কিন্তু টোটালি মিলে ওই ইন্ডিভিজুয়াল আবৃত্তি থেকে আবৃত্তি জোট, নাটক থেকে নাটকের জোট, আমি বলছি সংস্কৃতির সব স্তরের একটা জোট থাকা আমার কাছে মনে হয় এই মুহূর্তে খুব প্রয়োজন। এখন এটা খুবই জরুরি, আরো বেশি জরুরি বলে আমি মনে করি। হ্যাঁ, আমরা তো আপনার নাটক দেখেছি, আপনার গানও শুনেছি, আপনার বাঁশিও শুনেছি, আপনার আবৃত্তিও শুনেছি। আপনি আজকে মানে কি করতে কমফোর্টেবল ফিল করছেন? মানে আবৃত্তি করবেন না গান করবেন, নাকি বাঁশি তো যেহেতু আনন্দে বাঁশি তো বাজানো যাবে, আসলে হবে। আর নজরুলের একটা কবিতাই পড়ে শোনা, যেহেতু আপনি বলছেন আবৃত্তি, আবার যে অর্থে সে অর্থে তো, কারণ আবৃত্তি তো অনেক বিশাল ব্যাপার, চর্চার ব্যাপার, সেখানে অনেক ব্যাপার আছে। তা আসলে কবিতা ভালো লাগে সেই জন্য কবিতা পড়া, আর নাটকের জন্য কবিতা পড়লে এটা আমার নাটকে অনেক সুবিধা হয়। জি, তো আমি কাজী নজরুল ইসলামের একটা কবিতা সবসময় পড়ি, কবিতাটা আমার খুবই ভালো লাগে, ওটাই পড়ে শোনাই। সাম্যবাদী একটা কবিতা রয়েছে ইদানিং, যদি বা মানে আমাদের দেশে আসলে কাজী নজরুল ইসলাম এখন হঠাৎ করে ওনাকে খুব বেশি লাইমলাইটে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, যদি বা কাজী নজরুল ইসলামকে কেউ চাক বা না চাক, উনি তো থেকেই যাবে। আবার যারা আনতে যাচ্ছে তাদের কিন্তু তাদের অনেক প্রবলেম আছে, যেগুলা হয়তো অন্যরকম, এটা কিন্তু আপত্তিকর। তারপরে নজরুল যে আমাদের যে বিষয়টা আমরা ফেস করি বাংলাদেশ, ভারত, পাকিস্তানে সাম্প্রদায়িক যে বিভাজন, সাম্প্রদায়িকতা, এটা নিয়ে তো সবচেয়ে বেশি সোচ্চার ছিলেন কাজী নজরুল ইসলাম। তো ওনার এই ছোট্ট কবিতাটা দিয়ে শেষ করি। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান,
যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান, গাহি সাম্যের গান। কে তুমি? ফার্সি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চারবাক চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা খুশি হও, পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁতিও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্দা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত শখ। কিন্তু কেন এ পণ্ড শ্রম, মগজে হানিছে সুর? দোকানে কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল? তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল কালের গান, সকল শাস্ত্র খুঁজে পাবে সকা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। বাহ, চমৎকার। এটা কাজী নজরুল ইসলামের একটা কবিতা। কথাগুলো মানে অসাধারণ। অসাধারণ। আচ্ছা তিতুমির ভাই, আপনি এই যে আজকে আমার এখানে আমন্ত্রিত হতে মানে হয়ে এসছেন, এটাতে কিন্তু মঞ্চালক আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ এবং আপনার কাছে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মঞ্চালকে আজকে আসার অনুভূতিটা একটু জানতে চাই আপনার। এটা অন্যরকম। সেটা হচ্ছে যখন আপনি আমাকে ঈদের আগে আমাকে নক করেছিলেন যে এরকম, আমি তো কি বলবো, ওদিন থেকে আমি একটু উত্তেজনে ছিলাম যে আমি এখানে আসবো, কারণ আপনার এই প্রোগ্রাম সবগুলো আমি দেখেছি পডকাস্টে, আমার খুবই ভালো লেগেছে। তো নাটকের বিষয় আমার যেদিনে আপনি আমাকে বললেন যে না আপনাকে আমাকে এখানে আসতে হবে, এবং কালকে চমৎকার একটা আপনাদের অফিসিয়াল ইনভাইটেশন কার্ডও পাঠিয়েছেন ইনবক্সে। আমি ওইটাই বলতে চাই যে এখানে জীবনদারের একটা লাইন আছে অসাধারণ, যে কে হাই হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। আমি কৃতজ্ঞ আপনাদের প্রতি, চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কাছে আমরা অনেক বেশি কৃতজ্ঞ যে আপনি শত ব্যস্ততার মধ্যে মানে আমি বলেছি বলে আপনি সাড়া দিয়ে এসছেন। এটা মঞ্চালক আপনার কাছে কৃতজ্ঞ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারকে নিয়ে আমরা আবার হাজির হব কোনো একটা আড্ডায়। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা আড্ডা দিলাম আমাদের নাট্যাঙ্গনের প্রিয় মুখ, আমাদের নাট্যজন, আমাদের প্রিয়জন মাজহারুল আলম তিতুমির, সদস্য উত্তরাধিকার। প্রিয় দর্শক, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, মঞ্চে নাটক দেখুন, নাটককে ভালোবাসুন।